অ্যাডভোকেট গাঙ্গুলি হলো গীতা, জানছে সাত্ত্বিক? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় টিভিতে লাইভ টেলিকাস্ট দেখাতে থাকে, আর সাত্ত্বিকের মা সেটাই দেখছে বসে বসে। অন্যদিকে মিডিয়া থেকে ঘিরে ধরেছে গীতাকে আর পদ্মকে। তখনই জিজ্ঞেস করা হয়, তাহলে কৃপার মুখার্জির বিরুদ্ধে এটাই কি আপনার নৈতিক জয়? এর মধ্যেই গীতা তখন বলে, জানি না এটা নৈতিক জয় কিনা, তবে পদ্মর মতো মেয়েরা যারা প্রতিনিয়ত এই রকম মানুষদের কাছে শ্লীলতাহানির শিকার হয়, তাদের বিরুদ্ধে আজকে একটা জয়, সেটা আমি বলতেই পারি। এরপর পদ্মকে জিজ্ঞেস করা হয়, আপনি কিছু বলুন, আপনি কেন চুপ করে আছেন? আজকে এই রকম একটা উকিলের জন্য, যে কিনা একদমই সদ্য উকিল হয়েছে, আর সে এই রকমভাবে একটা কেস লড়ে আপনাকে জেতানোর চেষ্টা করছে, আপনার কেমন লাগলো? এই যে কৃপানের 14 দিনের জেল হেফাজত হয়েছে, তার জন্য আপনার কেমন লাগছে? তখন পদ্ম বলে, আমার তো খুব ভালো লাগছে। আমি এখনও চাই ওর যেন আরও কঠিন শাস্তি হয়। প্রত্যেকটা মেয়ের সম্মান নিয়ে যারা খেলবে, তাদের যেন কঠিন কঠিন শাস্তি হয়, তারা যেন কখনোই পার পেয়ে না যায়, আমি সেটাই আবেদন করব। আর এর মধ্যেই তখনই গীতা বলে, যেই বাড়ির পরিচারিকা ছিল পদ্ম, মিস্টার অগ্নিজিৎ মুখার্জি, তিনি তো কিছু করলেন না। মোটা টাকার বিনিময়ে কেসটা ধামাচাপাও দিয়ে দিতে চেয়েছিলেন। আর ওই যে করাপ্টেড রাজনীতিবিদ, তার কথা আর কি বলবো, আমি আর তার কথা কিছু বলতে চাইছি না। ওই কিরণের মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। এরপর মিডিয়ার লোকজন গীতার কথা শুনে তো খুব উত্তেজিত হয়ে পড়ে আর বলে, আরও কিছু বলুন। আপনি আপনি যে আজকে কাজটা করে দেখিয়েছেন, সেটা সত্যি অনেক অনেক দারুণ একটা কাজ করেছেন, যেটার জন্য আমরা প্রশংসা করতে বাধ্য হচ্ছি। গীতা তখন বলে, অন্যায়কে প্রশ্রয় কোনোদিনও দেওয়া উচিত না, সেটা ছোটোখাটো অন্যায় হোক আর বড় অন্যায় হলে তো কোনো কথাই নেই। তাই অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে যে অন্যায়টা হয়েছিল পরিচারিকার সাথে, সেই অন্যায়ের বিরুদ্ধে উনি লড়তেই পারতেন, কিন্তু উনি লড়েননি। সেটা ওনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি উচিত শিক্ষা দিয়েছি ওই কৃপান মুখার্জিকে। এবারে বুঝবে কত ধানে কত চাল। তখনই সাত্ত্বিককে ডাকতে শুরু করে সাত্ত্বিকের মা, আর বলে, সাত্ত্বিক, সাত্ত্বিক কোথায় তুই? এরপর সাত্ত্বিক চলে এসে বলে, মম কি হয়েছে, তুমি এইভাবে আমাকে ডাকছো কেন? আর তখন মিসেস মুখার্জি বলে, তুই দেখ তো, এই মেয়েটাকে চিনিস? এটাই সেই অ্যাডভোকেট গাঙ্গুলি, তাই না? দেখ তো। এরপর সাত্ত্বিক গীতার লাইভ টেলিকাস্ট দেখতে থাকে আর বলে, হ্যাঁ মা, আমি ওনাকে চিনি, আমি ওনাকে দেখেছি। আমি যখন গেছিলাম ওই কলোনিতে, তখন আমার ওনার সাথেই দেখা হয়েছিল। আমি বলেছিলাম গীতাকে চেনেন কিনা, কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করলো আমি কোনো মিডিয়ার লোক থেকে এসেছি কিনা, বা আমি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের থেকে এসেছি কিনা। সাত্ত্বিকের এই সমস্ত কথা শুনে মিসেস মুখার্জি বলে, এই মেয়েটার কাছে আমাকে যেতে হবে। হ্যাঁ, এই মেয়েটার কাছে আমি যাবই যাব। আর তখনই সাত্ত্বিক বলে, কিন্তু মা, তুমি এই মেয়েটার কাছে গিয়ে কি করবে? তখন মিসেস মুখার্জি বলেছি যখন যাব, আমাকে কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরেছি সাত্ত্বিক, আমি যাবই, দেখি আমাকে কে আটকায়। এর মধ্যেই চলে এসেছে গিনি আর বলে, কি হয়েছে মা, আপনি এরকম উত্তেজিত হয়ে পড়েছেন কেন? সাত্ত্বিক, কি হয়েছে? তখনই মিসেস মুখার্জি বলে, আমি এখন তোমাদের ওই কলোনিতে যাব এই মেয়েটার সাথে দেখা করতে। ওই তো সাত্ত্বিক বলল, এই মেয়েটার নামই হচ্ছে অ্যাডভোকেট গাঙ্গুলি। এ আমার হাজব্যান্ডের নামে এমন কুরুচিকর কথা বলছে, যেটা আমি সহ্য করতে পারছি না। এর একটা হিসেব তো আমাকে মেটাতেই হবে। তখনই গিনি ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, এখন যদি জেনে যায় সাত্ত্বিক যে অ্যাডভোকেট গাঙ্গুলি হলো আমার বোন গীতা, তখন কি হবে? না না, এটা এত সহজে হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক এটা আমাকে আটকাতে হবে, যেভাবেই হোক না কেন। আর তখন সাত্ত্বিককে বারণ করে আর বলে, তুমি মমকে নিয়ে যেও না, মম আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। কিন্তু তখন মিসেস মুখার্জি বলে, আমার ব্যাপার আমি সামলাবো, তোমাকে এসব ব্যাপার নিয়ে ভাবতে হবে না গিনি, বুঝতে পেরেছ? সাত্ত্বিক, চল, আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল। এরপর সাত্ত্বিকরা তো বেরিয়ে যায়। গিনি কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে তাড়াতাড়ি করে ফোন করছে। আর তখন বাবা ফোন ধরে বলে, কি হয়েছে, এরকমভাবে বারবার ফোন করছিস কেন? গিনি তখন বলে, বাবা, একটা বড় বিপদ ঘটে গেছে। আমার শাশুড়ি মা আর আমার বর দুজন মিলে তোমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওরা যদি একবার গীতাকে চিনে নেয়, আমার সংসারটা ভেঙে যাবে বাবা। মা কোথায়? মাকে একবার ফোনটা দাও তো। তারপরে মা তখন বলে, কি হয়েছে গিনি? এরপর গিনি বলে, মা, আমার শাশুড়ি মা আর সাত্ত্বিক গীতার সাথে দেখা করতে গেছে। ওটা তো জানতোই না যে গীতাই হলো অ্যাডভোকেট গাঙ্গুলি, আর অ্যাডভোকেট গাঙ্গুলি হলো গীতা। এবার সব শেষ হয়ে যাবে মা, তুমি কিছু একটা করো, যেভাবেই পারো না কেন তুমি আটকাও, এই ব্যাপারটা যেন না ঘটে। আমি তোমার কাছে হাত জোর করছি। তখনই মা বলে, আমি দেখছি, তুই এরকম কান্নাকাটি করিস না। তখনই গীতার বাবা বলে, এই ঝামেলা আমি আর নিতে পারছি না,
রোজ রোজ এইরকম টেনশানে কি আর বাঁচা যায়? তখনই গিনির মা বলে, একদিকে আমার ছোট মেয়ে, একদিকে আমার বড় মেয়ে, আর মাঝখানে জামাই। কি করব আমি? কি করে আমার বড় মেয়ের সংসারটা বাঁচাবো? তো কিচ্ছু বুঝতে পারছি না। এর মধ্যেই তখনই চলে এসেছিল গীতা আর পদ্ম কলোনিতে, আর তখন ধরেছে মিসেস মুখার্জি আর বলে, তাহলে তুমি হলে অ্যাডভোকেট গাঙ্গুলি, তাই তো? তুমি আমার হাজবেন্ডের নামে এতগুলো কুরুচিকর কথা কেন বলেছো খবরে, বলো? আর এই যে পদ্ম, তোর কথা আর কি বলবো? আমাদের বাড়ির খেলি, আমাদের বাড়ি পড়লি, আর এরকম নেমোখারামি করতে লজ্জা করলো না? পদ্ম তখন বলে, বড় ম্যাডাম আপনি এখানে বিশ্বাস করুন, আমার সাথে কৃপান দাদা যেটা করেছে সেটা অন্যায় করেছে। আমাকে তুলে নিয়ে গিয়ে বন্দুক দেখিয়ে আমাকে যেভাবে ভয় দেখিয়েছিল, আমাকে মারতেও পর্যন্ত চেয়েছিল। জীবনে প্রথমবার আমি ওইসব দেখে খুব ভয় পেয়ে গেছি। ওরকম বন্দুক আমার দিকে তাক করে রেখেছিল। যদি একবার আমি শেষ হয়ে যেতাম, আমার খুব ভয় লেগেছিল। তাই আমি এই উপায়টা বার করেছিলাম, আর আমাকে সাহায্য করেছে ইনি, অ্যাডভোকেট গাঙ্গুলি। আর তখনই বড় ম্যাডাম বলে, তাই নাকি? কৃপানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তো নিয়েছিলিস, এফআইআর করেছিলিস, 14 দিনের জেল হেফাজত হয়েছে, তারপরেও এতগুলো কথা বলার কি দরকার ছিল বল? কি দরকার ছিল? আর তখন গীতা বলে, বেশ করেছে। কেন বলবেন না বলুন তো? আপনাদের বিরুদ্ধে গেছে বলে আজকে আপনারা রাগ করছেন, আর ওর সাথে যেটা হয়েছে কই, সেটা নিয়ে তো একবারও মাথা ঘামাচ্ছেন না। ও আপনার বাড়ির পরিচারিকা বলে আপনি যা খুশি তাই করতে পারেন না? সেটা তো কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না ম্যাডাম, সেটা সম্ভবও না। এর মধ্যেই তখনই গীতা বলে, ও ন্যায় বিচার পাবে, ওই কৃপানের আরও বড় শাস্তি হবে, আর আমি সেটা চ্যালেঞ্জ করছি। তখনই মিসেস মুখার্জি বলে, এই ঝামেলাগুলো আর নেওয়া যাচ্ছে না পদ্ম, এগুলো বন্ধ করো, অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, বুঝতে পারলি? আর ঠিক তখনই ভাবতে থাকে এদিকে গিনি, যে ওইদিকে সাত্বিক সব কিছু জেনে গেল না তো? সব কিছু যদি জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এছাড়া আমি কি করব? আমি কি করে নিজের সংসারটাকে বাঁচাবো? কিছুই বুঝতে পারছি না। আর অন্যদিকে মিসেস মুখার্জি বলে, কদিনের লয়ার হয়েছো, হ্যাঁ? কদিনে? তার মধ্যে আবার এত বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলতে গায়ে বাজছে না, তাই না? আর ঠিক তখনই এরপরেই তখন গীতা বলে, আপনি এখানে কেন এসেছেন বলুন তো? কে নিয়ে এসেছে আপনাকে এখানে? তখনই সাত্বিক দূর থেকে বলে, আমি আমার মমকে এখানে নিয়ে এসেছি। আর সাত্বিককে দেখার পর তো ভয় পেয়ে গেছে গীতা, আর ভাবে সর্বনাশ, ইনি এখানে কি করছে? আর তখন গীতা আর কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে সরে গিয়ে গিনিকে ফোন করে বলে, কী রে দিদি, উনি এখানে কি করতে এসেছে? গিনি তখন বলে, তুই আমাকে বাঁচা বোন, সাত্বিক আর মম কোনো কথা না শুনেই বেরিয়ে গেছে, তোর পরিচয় জানতে পারেনি তো? তো ও জেনে যায়নি তো তুই হলি গীতা? তখনই গীতা বলে, এখনও জানেনি, তবে আমার মনে হয় উনি জানতে পেরে যাবে। এই কলোনিতে কেউ যদি বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি কি করে আটকাবো? আমার মনে হচ্ছে কেউ না কেউ বলে দেবে, আর আমি যে গীতা সেটা উনি জেনে যাবেন। আর এটা শুনেই গিনি চমকে যায়।